আসসালামু আলাইকুম। দর্শক, ইরান যুদ্ধ কি সত্যিই থামছে নাকি নতুন কৌশল অবলম্বন করছে? দেখুন, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ছে। যদিও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সরাসরি সংঘাত কমেছে, তারপরেও প্রক্সি যুদ্ধগুলোর কিন্তু বিস্তার ঘটেছে। হঠাৎ করে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতগুলো ছড়িয়ে যাচ্ছে, এর পিছনে কারণটা কি? এটা কি শুধুমাত্রই একটি যুদ্ধ ছড়িয়ে যাওয়া সহজ সরলভাবে ছড়িয়ে যাচ্ছে, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো কারণ আছে বা কারো হস্তক্ষেপ আছে? হঠাৎ করেই এই যুদ্ধটা ইরান যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য রাষ্ট্রের ভিতরে কিভাবে ছড়িয়ে পড়লো, এই বিষয়টি নিয়ে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন এবং সকলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে এই যুদ্ধটা কি আঞ্চলিক যুদ্ধ থেকে শুরু করে এখন বৈশ্বিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, সেই প্রশ্নটি এখন সকলের মনে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আজকে একটা ভিডিওর মাধ্যমে নতুন একটা তথ্য তুলে ধরবো, যে তথ্যগুলো ইতিমধ্যে হয়তো বা এই বিষয়ে কেউ কথা বলেনি। আমি এই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। দর্শক, ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। দর্শক, যে কথাটা প্রথমে বলতেছিলাম যে ইরান যুদ্ধ কি থামছে নাকি এটা নতুন কোনো কৌশল, এবং মধ্যপ্রাচ্য জুড়ে পুরো সংঘাত ছড়িয়ে পড়ছে। যদিও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ কিছুটা থেমেছে, তারপরে প্রক্সি যুদ্ধগুলোর বিস্তার ঘটছে। হঠাৎ করে কেন প্রক্সি যুদ্ধগুলো বিস্তার ঘটছে এবং ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের বাইরেও কেন অন্যান্য রাষ্ট্রের মধ্যে যুদ্ধগুলো ছড়িয়ে পড়ছে, এই পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। দেখুন, হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ মোটামুটি কিছুটা কমেছে, যদিও গতকাল থেকে আবার আক্রমণ শুরু হয়েছে, কিন্তু আমি এই বিষয়ে আলোচনা না করে আমি আলোচনাটা করছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা কিভাবে ছড়িয়ে পড়লো। দেখেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধটা কিছু কমার সাথে সাথে কয়েকটি রাষ্ট্রের সাথে কিন্তু কয়েকটি রাষ্ট্রের নতুন করে সংঘাতে ছড়িয়ে পড়ছে। বা এই সংঘাতটা কেন ছড়ালো দেখেন। প্রথমে শুরু হয়েছে কোথায়? ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে সৌদি আরবের সাথে একটি তেলবাহী জাহাজে আক্রমণ করার ফলে সেখানে ইয়েমেনের পুরো আক্রমণ, ইয়েমেন থেকে আবার পাল্টা আক্রমণ, এর ফলে ইয়েমেনের সাথে নতুন করে তারা সংঘাতে জড়িয়ে পড়ছে সৌদি আরব এবং ইয়েমেন। দুদিন পরে আমরা দেখলাম সেখানে ইউক্রেনের থেকে ইরানের একটি জাহাজ, অর্থাৎ বাণিজ্যিক জাহাজে তারা আক্রমণ করে। এখানেও দেখা যাচ্ছে নতুন করে ইউক্রেন এবং ইরানের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পাশাপাশি আমরা গতকালে যেটা দেখেছি যে ইরাকের ইরাক থেকে ইরান নিয়ন্ত্রিত মিলিশিয়া সশস্ত্র গোষ্ঠী যারা আছে তারা সৌদি আরবের তেল স্থাপনার উপর আক্রমণ করে। সেই তেল স্থাপনার উপর আক্রমণের প্রতিশোধ নেবার জন্য, পাল্টা জবাব দেওয়ার জন্য গতকালে আবার যুক্তরাষ্ট্র সৌদি আরব যৌথভাবে ইরাকের উপর আক্রমণ করে এবং সেখানে মোবিলাইজেশন পিপলস পার্টি পিপলস গোষ্ঠী সম্ভবত তাদের বেশ কয়েকটি প্রদেশে তাদের উপর আক্রমণ করে তাদের সংগঠনের অন্ততপক্ষে 20 জন যোদ্ধাকে নিহত করেছে এবং বাকি আরো 32 জন সেনার মতো সেখানে আহত হয়েছে। এবং সেই সাথে সাথে আবার দেখা যাচ্ছে যে মিশরেও একই অবস্থা। মিশরে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটা গ্যাস ট্যাঙ্কারে সেখানে হঠাৎ করে ড্রোন হামলা, এবং সেই ড্রোন হামলার ফলে সেই জাহাজটা বা সেই ট্যাঙ্কারটা ধ্বংস হয়ে যায়। সেখানে ব্যাপকভাবে আগুন লেগে যায়, পাশে আরেকটা জাহাজ থাকার কারণে সেখানেও আগুন লেগে যায়। কিন্তু হঠাৎ করে এই যে মিশরের যে মার্কিন মালিকানাধীন জাহাজের উপর আক্রমণ হলো, এই আক্রমণটা কারা করলো কেউ কিন্তু দায়ভার স্বীকার করেনি। কিন্তু এখানে যে আক্রমণটা করা হয়েছে, এই আক্রমণের মধ্যে কিন্তু একটি বার্তা দিচ্ছে যে মিশরকেও এই যুদ্ধে বা এই মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোর সাথে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তাহলে কি দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ স্থবির হওয়ার পাশাপাশি সৌদি আরবের সাথে ইয়েমেনের সাথে যুদ্ধ জড়ানো, ইউক্রেনের সাথে ইরানের সাথে যুদ্ধে জড়ানো, সৌদির সাথে ইরান নিয়ন্ত্রিত যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী আছে তাদের সাথে জড়িয়ে যাওয়া, পাশাপাশি আজকে দেখলাম যেটা মিশরের একটি মার্কিন মালিকানাধীন একটি জাহাজের উপর আক্রমণ। এই সব কিছু মিলিয়ে কেন যেন মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্য পুরোটাই জুড়ে একটি যুদ্ধের দিকে কেউ না কেউ বা সংঘাতের দিকে কেউ না কেউ জড়িয়ে দেওয়ার একটি অপচেষ্টা চালাচ্ছে। দেখুন, আমরা সর্বদাই দেখে থাকি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যখনই কোনো শান্তি আলোচনা হওয়ার অবস্থান তৈরি হয়, ঠিক সেই সময় কোনো একটা তৃতীয় পক্ষ এসে সেই শান্তি আলোচনাটাকে কোনো না কোনোভাবে সেটাকে ভেঙে দেওয়া বা সেটাকে ভঙ্গুর করে দেওয়ার চেষ্টা করে। ঠিক একইভাবে আমরা দেখলাম টানা 13 দিনের মতো করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ব্যাপক পরিমাণে সংঘাত হয়েছে। সেই সংঘাতে দুই দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি করা হয় এবং সেটার পাল্টা আক্রমণ ইরান বন্ধ করে দেয়।
তাদের মধ্যে যখন একটা সমঝোতা শান্তি আলোচনা হচ্ছে, ঠিক সেই সময়টাই আবার এসে দেখা যাচ্ছে নতুন করে নতুন নতুন দেশ সংঘাতে জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ প্রক্সি যুদ্ধে ইরান সমর্থিত যে প্রক্সি গোষ্ঠীগুলো আছে সেই গোষ্ঠীগুলোকে কেন্দ্র করে কয়েকটি দেশের সাথে কয়েকটি দেশ সংঘাতে জড়িয়ে পড়ছে। এই সংঘাত জড়ানোর পিছনের মূল কারিগরকে দেখেন, যদি আপনাদেরকে একটু অ্যাঙ্গেলে বলার চেষ্টা করি তাহলে আপনারা বুঝে উঠতে পারবেন যে আসলে এই যুদ্ধটাকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য কে বেশি ভূমিকা পালন করছে। দেখেন, গতকাল দেখেছি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তারা কিন্তু পৃথকভাবে কিন্তু তারা বৈঠক করেছে এবং শুনতে পারছি যতটুকু একসঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকের পরে আমরা দেখতে পেলাম কি যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যৌথভাবে ইরাকের উপর আক্রমণ করেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরাকের সরকারের সমর্থনে বা ইরাক সরকারের সাথে যোগাযোগ করেই এই ইরান নিয়ন্ত্রিত যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এটা সত্যতা মিথ্যা কতটুকু আসলে সত্য কতটুকু মিথ্যা সেটা ট্রাম্পই ভালো করে জানে। কিন্তু বিষয়টি কিন্তু এখানেই শেষ না। যখন এই যে তিন রাষ্ট্রের প্রধানরা একসাথে বৈঠক করলো, বৈঠক করার ফলেই নতুন করে আবার মধ্যপ্রাচ্যের নতুন নতুন রাষ্ট্রগুলো সংঘাতে জড়িয়ে পড়ছে। অপরদিকে আজকে মিশরের একটি জাহাজ, আপনার মার্কিন মালিকানাধীন একটি জাহাজের হঠাৎ করে ড্রোন হামলা, এই ড্রোন হামলা কোত্থেকে করলো কেউ কিন্তু এখন পর্যন্ত সে স্বীকার করেনি বা দায়ভার নেয়নি। কিন্তু এই ড্রোন হামলার মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে যে আসলে নতুন করে আবার মিশরকে এই সংঘাতের মধ্যে জড়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা। দেখেন, ভূ রাজনৈতিক এমন একটা জিনিস যেটাকে কন্ট্রোল করার জন্য যুক্তরাষ্ট্র সবসময় তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায়। কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, একটা প্রতিবেদন তৈরি হয়েছিল। সেই প্রতিবেদনে দেখা গিয়েছিল যে মধ্যপ্রাচ্য যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো আছে তারা একটা সংগঠন করতে যাচ্ছে। সেই সংগঠনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, এখানকার বাণিজ্য, তেল বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করবে। সেখানে থাকবে কে? সৌদি আরব থাকবে, সেখানে ইরান থাকবে, মিশর থাকবে এবং সে সাথে সাথে তুরস্ক থাকবে। এই রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটা সংগঠন তৈরি হবে। সেই সংগঠনের নেতৃত্বে যেই থাকুক না কেন সেই সংগঠনের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য রপ্তানি করা হবে এবং সেই সাথে সাথে আঞ্চলিক যে নিরাপত্তা দায়িত্ব থাকবে এই সমস্ত দেশগুলো। দেখুন, সেই ঘটনার প্রতিফলন কিন্তু ঘটছে এখন। সেই ধরনের কোনো জোট যেন তৈরি না হইতে পারে আগামী দিনে, যার কারণে যুক্তরাষ্ট্র একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কাজ করে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে মোটামুটি সংঘাত কিন্তু কয়েকদিন যাবত একটু কমেছিল, গতকাল থেকে আবার শুরু হয়েছে। যাই হোক, এর আগে কিন্তু কয়েকদিন বন্ধ ছিল। এই বন্ধ থাকার বাইরেও কয়েকটি রাষ্ট্র যখন নতুন করে সংঘাতে জড়িয়ে যাচ্ছে, এই সংঘাত জড়ানোটা খুব স্বাভাবিকভাবে নিলেই হবে না। কিন্তু এই সংঘাতের পেছনে কেউ একজন মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেছে, যারা চাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে তাদের যে নতুন করে জোট হওয়ার একটা সম্ভাবনা বা জোট করার যে একটা পরিকল্পনা তাদের ছিল, সেই পরিকল্পনাটা ভেস্তে নেওয়ার জন্য আজকে তাদের এই অপচেষ্টা। দেখুন, এই নতুন নতুন রাষ্ট্রগুলো সংঘাতে জড়ানোর উদ্দেশ্যটা কি? মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, মুসলিম রাষ্ট্রগুলো আছে, তারা তেল বাণিজ্য, সারা বিশ্ব তেল বাণিজ্য করে থাকে, তেল রপ্তানি করে থাকে। এদের কাছ থেকে সমস্ত রাষ্ট্রগুলো তেল আমদানি করে থাকে। তাহলে এদের মধ্যে যদি একটা জোট তৈরি হয়ে যায়, সারা বিশ্বটাকে কন্ট্রোল করবে, সারা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করবে বাণিজ্য অর্থনীতির দিক দিয়ে, সেই জিনিসটা যেন না করতে পারে। যার কারণে এই মাস্টার মাইন্ড দেশটি তারা চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে কখনোই যেন শান্তি ফিরে না আসে এবং এই দেশগুলোর মধ্যে কোনো রকমের যেন কোনো জোট তৈরি না হয়। যদি জোট তৈরি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ইউরোপ কান্ট্রি তথা আমেরিকার মতো পরাশক্তি রাষ্ট্রগুলো তারা তাদের কাছে মাথা নত করে থাকতে হবে, এই কাজটা যেন না করতে পারে। যার কারণে আজকে যুক্তরাষ্ট্র যুদ্ধ, ইরান যুদ্ধের সাথে যখন যুক্তরাষ্ট্র কিছুতেই কিছু করতে পারতেছে না, ইরানকে যখন দামাতে পারতেছে না, ঠিক সেই সময় যখন ইরান এবং যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীদের মধ্যে একটা বৈঠক তৈরি হয়েছে, সেই বৈঠকের মধ্যে দিয়ে তারা কঠিন একটা মাস্টার মাইন্ড সাজিয়ে ফেলেছে, যেটা আগামী দিনে এবং এখন থেকে শুরু করে দিয়েছে সেটা অ্যাপ্লাই করা। দেখেন, তাদের বৈঠকের পরেই দেখেন কয়েকটি দেশ একের পর এক সংঘাতে জড়িয়ে পড়ছে। যদিও 2-3 দিন আগে ইয়েমেনের সাথে সৌদি আরবের সাথে একটা সংঘাত, কিন্তু এই সংঘাতটা কিন্তু খুব স্বাভাবিক সংঘাত না। এখানে একটা কথা বলে রাখি, দেখেন দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছুদিন যাবৎ সৌদি আরবের সাথে একটা মত পার্থক্য তৈরি হচ্ছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কিন্তু আকাশপথ, অর্থাৎ সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর আক্রমণ করার জন্য। এরপর থেকে কিন্তু যুক্তরাষ্ট্র অনেকটাই কিন্তু দুর্বল হয়ে পড়েছে, যে সৌদির আকাশপথ বন্ধ থাকার কারণে বেশ কিছু ক্ষেপেওছে কিন্তু সৌদি আরবের উপর, কিন্তু সেটা প্রকাশ করেনি তাদের সেই মানে সৌদি আরব যখন এই বিষয়ে নিষেধ করে আকাশপথটাকে ব্যবহার করার
করার পরে কিন্তু সৌদি আরব কিন্তু বেশ কিছুদিন কিন্তু ইরানের সাথে দেখা গেছে যে তাদের ভিতরে একটা সমঝোতা হওয়ার একটা সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং মধ্যস্থতাকারী যে সমস্ত দেশগুলো আছে তাদের সাথে সৌদির সাথে ইরানের সাথে একটা কন্ট্যাক্ট করে দেওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যখন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছে যে সৌদি আরব হয়তো কিছুটা ইরানমুখী হয়ে যাচ্ছে, আর যদি এটা হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমার সম্পৃক্ততা থাকলেও মধ্যপ্রাচ্যে তেমন বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবো না, বড় ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবো না। আমাকে প্রভাব বিস্তার করতে হলে সৌদিকে যে কোনো না কোনো ভাবে তাদেরকে হাতে রাখতে হবে। আর যার কারণে খুব কৌশলে সৌদিকে এবার ট্র্যাপে ফেলিয়ে দিয়েছে, এমন ট্র্যাপে ফেলাচ্ছে যে সৌদি কিন্তু বুঝতেই পারতেছে না যে কোন ট্র্যাপে তাকে ফেলাচ্ছে। প্রথম সংঘাত জড়িয়ে দিল ইয়েমেনের সাথে, ইয়েমেনের সাথে যখন সংঘাতে জড়িয়ে পড়লো, ঠিক সেই ইয়েমেনের সংঘাতের পরপরই দেখা গেছে যে আবার নতুন করে ইরাকের সাথে সংঘাতে জড়িয়ে পড়লো। এই যে নতুন নতুন সংঘাতে জড়িয়ে পড়ার কারণটা কি? এটা খুব স্বাভাবিক কারণ না, এটা কারণটা ঘটাইছে কেউ না কেউ ঘটাইছে, ঘটিয়ে দিচ্ছে কারণ যুক্তরাষ্ট্রকে মুভ করানোর জন্য। ইরানের উপর নির্ভরশীলতা বা ইরানের সাথে সম্পৃক্ত যাতে না হইতে পারে, বা ইরানের সাথে বন্ধুত্ব কূটনৈতিক সম্পর্ক যাতে না হইতে পারে, সেই জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তাদের একটা দ্বিধা বা দ্বন্দ্ব, তাদের সাথে সংঘাত লাগানোর জন্য এই যে প্রক্সি যে সমস্ত গোষ্ঠীগুলো আছে এই গোষ্ঠীগুলোকে দিয়ে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা তারা এই রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করাইছে, যেটা এরা বুঝতে পারে নাই। কিন্তু তৃতীয় পক্ষের রাষ্ট্রটা বা তৃতীয় পক্ষের ওই গোষ্ঠীটা তারা কিন্তু ঠিকই তারা সফল হয়েছে। এই প্রক্সি যে ইরানি সমর্থক যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে এই গোষ্ঠীগুলোর মাধ্যমে কিন্তু তারা এই সংঘাতটাকে সরিয়ে দিচ্ছে। এবং সেই সাথে সাথে গতকাল যখন দেখেছি সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে ইরাকের যে ইরান নিয়ন্ত্রিত সমস্ত সশস্ত্র গোষ্ঠী আছে তাদের উপর যখন আক্রমণ করেছে, তখন এখানে বিশ্বস্ততার একটা বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র। যে যুক্তরাষ্ট্র সৌদিকে বোঝানোর চেষ্টা করেছে তোমার বিপদের পাশে আমি আছি, তোমাকে আমি কন্ট্রোল করব, তোমাকে আমি নিয়ন্ত্রণ করব, তোমার পাশে আমি থাকবো, তোমার বিপদের পাশে আমি বন্ধু হব। এরকম একটা বিশ্বস্ততা প্রমাণ করানোর জন্যই গতকাল সৌদি আরবের সাথে যৌথভাবে তারা ইরাকের উপর আক্রমণ করেছে। এই আক্রমণের ফলে সৌদিকে কিছুটা ম্যানেজ করে নিতে পেরেছে। এবং তাদের মূল টার্গেট এখন সৌদি আরবের ধারা ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া, এবং ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বাধীন করার জন্য সৌদি আরবের যে এতদিনে তাদের যে নীতি নৈতিক একটা প্রভাব ছিল সেই প্রভাব থেকে তাদেরকে সরিয়ে আনা। এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র খুব মাস্টার মাইন্ড খুব প্ল্যানিং একটা সাজিয়ে ফেলেছে আগামী দিনে মধ্যপ্রাচ্যে। এবং যুক্তরাষ্ট্রকে এই বিষয়গুলোকে কে সাজেশন দিচ্ছে, হয়তোবা ইতিমধ্যে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে কারা আসলে এই সাজেশনটা দিতে পারে। যখন নাকি যুক্তরাষ্ট্র ওই ইসরায়েল এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক, সেই বৈঠকের পরেই দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলো অস্থিতিশীল হয়ে উঠছে। এর কারণটা কি? খুব পরিষ্কার, ইসরায়েল সবসময় চাচ্ছে যে এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলগুলো যেন কখনই শান্তি না আসে। কারণ এই অঞ্চলে যদি শান্তি আসে তাহলে সেই প্রভাবটা পড়বে ইসরায়েলের উপরে। কারণ সব রাষ্ট্র যদি একত্রিত হয়ে যায়, সকলের শত্রু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলাই হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের তাদের মূল টার্গেট। যার কারণে ইসরায়েল সবসময় এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোকে সংঘাতে জড়ানোর জন্য সবসময় চেষ্টা করে যায়। এবং সেটা আজকে দেখেন কয়েকটি রাষ্ট্রের নতুন করে যখন সংঘাতে জড়িয়ে পড়েছে, সেই সংঘাতে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে এটা প্রকাশ হচ্ছে যে ইসরায়েল এখানে সফল, যেটা যুক্তরাষ্ট্রকে দিয়ে করিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসা আনার জন্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের বাণিজ্যটাকে স্বাভাবিক করার জন্য, তেল সরবরাহটাকে স্বাভাবিক করার জন্য মধ্যপ্রাচ্যে বা ইরানের সাথে তারা একটা সমঝোতা যাওয়ার পরিকল্পনা সাজাচ্ছে, ঠিক সেই সময় সেখানেই এসে ইসরায়েল বাহিনী তাদেরকে কান পড়া দিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কান পড়া দিয়ে আবার নতুন করে সংঘাত জড়িয়ে পড়েছে। দেখেন নতুন করে দেখা যাচ্ছে যে যখন সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মিলে ইরাকের উপর আক্রমণ করে, সেই ইরাকের পাল্টা জবাব স্বরূপ ইরান যখন কালকে সারপ্রাইজ অ্যাটাকের নামে একটা অ্যাটাক যেটা যুক্তরাষ্ট্র দিয়েছে, নতুন করে জর্ডানের উপর ব্যাপকভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যুক্তরাষ্ট্র হতভম্ব হয়ে গেছে যে ইরান কিন্তু কখনোই যুক্তরাষ্ট্রকে টার্গেট করে আগে আক্রমণ করে না। যুক্তরাষ্ট্র আগে আক্রমণ করলে সেটা পাল্টা জবাব দেয়। কিন্তু গতকালই দেখতে পেরেছি যে সেখানে ইরান প্রথমে আঘাত করে যুক্তরাষ্ট্রকে, যার কারণে তারা এই অ্যাটাককে নাম দিয়েছে সারপ্রাইজ অ্যাটাক। সেই সারপ্রাইজ অ্যাটাকের পাল্টা জবাব গতকাল রাত ভরা যুক্তরাষ্ট্র দিয়েছে ইরানকে। বিভিন্ন প্রদেশে বিভিন্ন শহরে ব্যাপকভাবে হামলা করেছে সারা রাত ভরা, প্রায় রাতের 12টা থেকে শুরু হয়ে শেষ রাত পর্যন্ত এই হামলাগুলো হয়েছে। কয়েক ঘন্টা ব্যাপী এই হামলাগুলোর ফলে ইরানের বেশ কিছু শহরে বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দর্শক, মূল কথায় আসি, যেটি বলতেছিলাম যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতগুলো ছড়িয়ে যাওয়ার পিছনে শুধুমাত্র আঞ্চলিক যে দ্বিধাদ্বন্দ্ব তা না,
এটা কেউ একজন করাচ্ছে, কোন একটি ব্যক্তি করাচ্ছে বা কোন একটি মহল করাচ্ছে, কোন একটি রাষ্ট্র করাচ্ছে। কারণ তাদের মূল টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্যে যেন শান্তি ফিরে না আসে। আর মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসলে যে কথাটা প্রথমে বলেছি যে মধ্যপ্রাচ্যে একটা নতুন করে জোট হওয়ার সম্ভাবনা ছিল, যেটা আলোচনা চলতেছিল, সেই আলোচনাটা বাস্তবায়ন যাতে না হতে পারে, যার কারণে নতুন করে সৌদিকে ট্রাপে ফেলে সৌদিকে কিছুটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এই সংঘাতগুলো তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এর ফলে সৌদি আরবের মানে কিছুটা বিশ্বাস আবারও যুক্তরাষ্ট্রের পুনরায় স্থাপন হচ্ছে। কারণ কিছুদিন তাদের মধ্যে কূটনৈতিক মতপার্থক্য থাকলে নতুন করে আবার তাদের মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে দর্শক আপনাদের মতামত কি, যে আগামী দিনে যে সৌদি আরব নিজেদের ট্র্যাপে নিজেই পড়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে আবারও বন্ধুত্ব সম্পর্ক করে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কগুলো খারাপ হচ্ছে, এর ফলে সৌদি আরবের ভবিষ্যৎ কি, এবং পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে, এই জড়িয়ে যাওয়ার ফলে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎটা কি, এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের বা আন্তর্জাতিক তেলের বাণিজ্যটা কোন দিকে যেতে পারে, এবং আন্তর্জাতিক তেল সরবরাহটা কোন দিকে যেতে পারে। যেহেতু এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ, পাশাপাশি আপনার বাব আল মানদেব প্রণালী বন্ধ, দুটি প্রণালী বন্ধ থাকার কারণে আগামী দিনে এই অঞ্চল থেকে তেল সরবরাহ যখন বন্ধ হয়ে যাবে, তখন এর প্রভাবটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যে প্রত্যেকটা দেশের প্রভাব কিছুটা শুরু হয়ে গেছে, যেটা আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। গ্যাস লাইনে বা আপনার তেলের পাম্পে গুলো গেলেই দেখা যায় যে সেখানে কি পরিমাণ প্রভাব পড়ছে। এরা যদি চলমান থাকে কিছুদিন, তাহলে এর প্রভাবটা কতটা ভয়ঙ্কর হতে পারবে সেই বিষয়টি এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। দর্শক, আপনাদের মতামত কি, যে এই যে আজকে বিস্তারিত যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম, নতুন একটা তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে, যে মধ্যপ্রাচ্যের সংঘাতটা শুধুমাত্রই নিজেদের ভিতরে সংঘাত না, এই সংঘাতটাকে কেউ কেউ বা কোনো গোষ্ঠী বা কোনো দেশ সংঘাতের রূপ ধারণ করাচ্ছে বা সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আঞ্চলিক যুদ্ধের মাধ্যমে একে অপরের সাথে। কারণ এই অঞ্চলটাকে ধ্বংস করা হচ্ছে সেই গোষ্ঠীর বা সেই দেশটির কাজ বা টার্গেট। আপনারা কি মনে করছেন? আমার এই মতের সাথে কি আপনারা একমত না দ্বিমত? আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে যাবেন। সেই সাথে সাথে আবারও রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।